শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। শুধু দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চালোকের মঞ্চ থেকে। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আর আমাদের উদ্দেশ্যই হলো থিয়েটারের বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা, আর একই সাথে থিয়েটার কর্মীদের ভাবনা, সৃজনশীলতা ও ওদের পরিকল্পনাগুলো আপনাদের সাথে মুক্ত আলোচনা করা। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে থিয়েটারের গুরুত্ব তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রিয় দর্শক, তারই আলোকে আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন নান্দুমুখের সদস্য, আপনারা অনেকেই তাকে চেনেন, এবং ক্যানভাস পাপেট থিয়েটারের পরিচালক, প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম। কামরুল, মঞ্চালোকে তোমাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। কেমন চলছে? মঞ্চালোকে ধন্যবাদ। আমরা তোমাকে থিয়েটারে বেশ কিছুদিন ধরে আমরা অনুপস্থিত দেখছি, মানে এটার কারণটা যদি একটু তুমি বলো। থিয়েটারে আসলে অনুপস্থিত তো বলা যাবে না, আমি থিয়েটারে আছি, হয়তো আমি পর্দার আড়ালে আছি, আপনি হয়তো পর্দার সামনে দেখছেন না। আমি হয়তো রিসেন্ট যেই মাধ্যমটা নিয়ে কাজ করছি, ওই মাধ্যমটাতে আসলে আমাকে শো করার মতো হয়তো স্পেসটা নাই, হয়তো আমার শিল্প সত্তাটাকেই বেশি শো করতেছি আর কি। তোমার সাথে আমার মানে শেষ কাজটা একটাই তো কাজ? একটাই কাজ না, দুইটা কাজ। দুটো কাজ। একটা হচ্ছে বৌদ্ধভূমি, হ্যাঁ ওকে ফাইন। আর একটা হচ্ছে বৌদ্ধভূমি, একটা হচ্ছে যে কি নান্দিমুখের উন্নাজাল। মানে উন্নাজালের জার্নিটাই আমাদের অনেক বেশি হয়েছে আর দীর্ঘ সময় ধরে। সেখান থেকে তোমার সাথে আমার ইন্টিমেসিটা তৈরি হয়েছে। সেখানে একটা ক্যারেক্টার তুমি করতা, মৌলানার একটা ক্যারেক্টার করতাম, হাফেজ হান্নান। হ্যাঁ, হাফিজ হান্নানের ক্যারেক্টারটা করতাম। তো সেই সময়ের থিয়েটারটা তোমার যে শুরুটা, তুমি কি নান্দিমুখ দিয়ে তোমার শুরু? নান্দিমুখ দিয়ে আমার শুরু। সেটা কত সালে? এটা 2007 থেকেই নান্দিমুখে আমার আসা। তবে তারও আগে আমি পটিয়াতে ছোটখাটো কিছু কাজ করতাম। ওখান থেকে আমি 2007-এ যখন আমি বিটাতে জয়েন করি, সেই সুবাদে আসলে আমার নান্দিমুখে জয়েন করা। আচ্ছা, নান্দিমুখে আমার প্রথম মানে প্রসিনিয়াম থিয়েটারের প্রথম যাত্রা আমার শুরু নান্দিমুখে। এখন তোমাকে আমরা একটা নতুন রূপে আবার আবিষ্কার করলাম, যে মানে পাপেট থিয়েটার নিয়ে কাজ করা। এটার মানে আগ্রহটা তোমার কিভাবে আসলো? এটা আসলে হয়তো আপনার কাছে আপনি নতুন করে আবিষ্কার করতে পারেন। আমার আসলে থিয়েটারের পাশাপাশি আমার পাপেট থিয়েটারটা একই জার্নি, প্যারালালি ছিল। আমি যখন 2007 সালে যখন আমি বিটাতে জয়েন করি, বিটাতে জয়েন করার পরে আমার মার্চের শেষের দিকে, আমি 17ই মার্চ বিটাতে জয়েন করি। তখন আমার 15 কি 20 দিন পরে আমার বিটাতে প্রথম একটা সুরেশ দত্তের একটা পাপেটের কিছু পুরনো পাপেট দিয়ে আমাকে ওই প্রকল্পের কিছু কাজের জন্য ওগুলা মেরামত করার জন্য আমি দায়িত্ব পাই। কিন্তু তারও আগে আমার যে জিনিসটা ছিল, আমি মোস্তফা মনোয়ার স্যারের আমি মনের কথা অনুষ্ঠানটা দেখতাম। যেহেতু আমি আঁকাআঁকির সাথে চারুকলার সাথে আমার যুক্ততা আছে, আমি চারুকলাতেও পড়ালেখা করেছি। আমি সেই জায়গা থেকে আমি মোস্তফা মনোয়ার স্যারের আমি মনের কথা অনুষ্ঠানটা দেখতাম। আর যখন আমি পাপেটগুলা মেরামত করার কাজটা পাই, তখন আমার কাছে মনে হয়েছে যে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি পাপেট করব, পাপেট বানাবো, বা পাপেটটা এখন আমি হাতে ধরে দেখছি। তখন থেকে আমার কাছে মনে হয়েছে আমি এগুলো রেডি করার পরে আমার কাছে মনে হয়েছে পাপেট তো আমি বানাইতে পারি। আচ্ছা, তাহলে আমি টিভিতে দেখি এই পাপেট তো আমি নিজে বানাই, আমি এই জিনিসটা করতে পারি। তখন থেকে আসলে পাপেটের প্রতি আবার ভালোবাসা, আমার এই যে আবার সে মোস্তফা মনোয়ার স্যার কোথায় থাকে, কোথায় আছেন, ওনার সাথে যোগাযোগের একটা চেষ্টা করি দীর্ঘ সময় ধরে, কিন্তু দেখি যে না, আসলে ওনার সাথে যোগাযোগ করা কোনোভাবে হচ্ছে না। হয়তো এখন যেভাবে অনলাইনের বা বিভিন্ন মিডিয়ার আছে, তখন কিন্তু ওইভাবে যোগাযোগটা ছিল না। তখন আবার আমি করলাম কি নিজে নিজে কিছু পাপেট বানানো, আমার মতো করে আমি পাপেটের কাজ করা শুরু করলাম।
শুরু করতে করতে একটা সময় গিয়ে আবার বিটা থেকেও আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসি। বিটা থেকে চলে আসার পরে বিটাতে একজন পাপেটিয়ার আসেন, উইল্যান্ড ইয়াগুজিনস্কি নামের। তো ওনার 15 দিনের একটা ওয়ার্কশপ হচ্ছে বিটাতে। উনি পাপেট মেকিং এর উপর এবং পাপেট ম্যানিপুলেশনের উপর করাবেন, ওয়ার্কশপ করাবেন। তা আমি দাদা যখন আমাকে বললো তখন আমি সদ্য ওখান থেকে গিয়ে আমি একটা ব্যবসা শুরু করি। আচ্ছা, ইভেন্টের একটা ব্যবসা শুরু করি আমার গোলপাহাড়ের ওখানে আমাদের অফিস ছিল, আমরা 3 জনে মিলে। তো ওই জায়গায় আমি ওখান থেকে যেতে পারছিলাম না। তো দাদা আমাকে বলছে যদি তুমি না পারো তাহলে হয়তো একদিনের জন্য ভিজিট করে আসতে পারো, দেখে আসতে পারো। তো আমি যখন গেলাম উনি আমাকে শর্ত দিল যে না, মানে আপনি আসতে পারবেন, ঠিক আছে, আপনি এখানে কোনো কোয়েশ্চেন করতে পারবেন না বা কোনো কিছুতে ইন্টারফেয়ার করতে পারবেন না, আপনি দেখবেন, দেখে চলে যাবেন। তো আমি সারাদিন দেখলাম, দেখার পরে চলে আসছি। চলে আসার পরে সে তখন আমাকে বলছে মানে তোমার তো দেখি পাপেটের প্রতি খুব আগ্রহ আছে, আর ঠিক আছে আমি পরের বার যখন আসবো তোমাকে তখন বলবো। তখন পরের বছর যখন উনি আসছেন তখন কিন্তু বিটা থেকে আমাকে ফোন করা হয়েছে যে 42 দিনের জন্য একটা করাবেন, ওয়ার্কশপ করাবেন উনি, যে তুমি চাইলে জয়েন করতে পারো। তা আমি ওনার সাথে জয়েন করি। ওনার সাথে জয়েন করার পরে আমি প্রায় 15 দিন মনে হয় 15 দিন ওনার সাথে কাজ করে আমি যেই ধরনের পাপেটগুলো করতাম, এই যে দিয়ে ককশিট দিয়ে, তো উনি যখন আমাকে ক্যারেক্টারগুলো বললো, ওই ক্যারেক্টার অনুযায়ী আমি 12 থেকে 14টা মনে হয় ক্যারেক্টারের জন্য আমি ককশিটগুলো রেডি করে, মানে একদম রাত রেসিডেন্সিয়ালি ছিল আমাদের ইয়েটা। করার পরে রেডি যখন করছি 15 দিন পরে এসে উনি আমাকে বললো যে না, একটা কাজ করো, তুমি এই সবগুলা পাপেট ফেলে দাও। তখন আমার কাছে একটু হতাশ লাগলো যে আমি 15 দিন ধরে কাজ করলাম, এইগুলো আবার ফেলে দিতে হবে, অজানা সবগুলো ফেলে দিতে হবে, সবগুলো। তোমার মনটা ভেঙে গেল, পোড়াই ফেলতে হবে। তা আমি ওই দিন সারা রাত চিন্তা করলাম। সে কিন্তু আমাকে খুব মানে অবজার্ভ করতেছে, সে আমি কি করি না করি। করার পরে সকালবেলা সে আমাকে ডাকলো। সকালবেলা আমাকে নাস্তা করার পরে ডেকে বলছে, দেখো তুমি যেই জিনিসগুলো করছো আমি ওই জিনিসগুলো চাই না বলে তোমাকে ফেলে দিতে বললাম। আমি যে জিনিসটা চাই, যেটা হচ্ছে তোমার কোনো কিছু কিনতে হবে না, মানে এই যে বিটার আশপাশে যে জিনিসগুলো আছে ওখান থেকে তুমি আমাকে পাপেট বানিয়ে দিবা। আমি এই জিনিসগুলো, এটা কি উনি কি ইচ্ছে করে তোমাকে বাজিয়ে দেখছে নাকি ইচ্ছে করে করেছে? আচ্ছা, পরে দেখতে তোমার মানে প্রিভিয়াস কাজটা দেখে সে এই কাজটা করলো যে আমার ধারণাটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। মানে আমার একটা ধারণা ছিল পাপেট মানে দামি দামি জিনিস কিনে আনতে হবে, ওটা দিয়েই পাপেট বানাইতে হবে, পাপেটটা অনেক দামি জিনিস, ওই রকম একটা টেন্ডেন্সি ছিল আমার। এটা কিন্তু ছোটবেলাও কিন্তু আমাদের মনে আছে, যেটা আমরা যখন ছোটবেলায় যখন ফেরদৌসী মজুমদারের একটা গানের প্রোগ্রাম ছিল, তিনি বিটিভিতে একটা গানের প্রোগ্রাম করতেন, খালামুনির যে গানের ব্যাপারটা, ওখানে দুটা ক্যারেক্টার ছিল পাপেটের, মিটু মন্টি। হ্যাঁ, মিটু এবং মন্টি। এই মিটু বেশ ফেমাস। ছোটবেলা আমরা তখন থেকেই পাপেটটার প্রতি আমাদের একটা আকর্ষণ তৈরি হয়। তো সেই সময়ের মানে সেই সময়ের যে মানে বাংলাদেশের পাপেটার আমি যদি তোমাকে বলি যে মানে উৎপত্তিটা কখন থেকে, মানে কখন থেকে পাপেটটার ইয়েটা শুরু হয় এবং কে করলো? আমরা জানি মোস্তফা মনোয়ার স্যার এটা মূল কারিগর। পাপেটের যদি ইতিহাস ধরতে যায়, আমি মানে আমার যতদূর স্টাডি, মানে আমি যে জিনিসটা দেখলাম, পুতুল নাচ এবং পাপেট দুইটা জিনিস আবার ভিন্ন। আচ্ছা, পুতুল নাচটা হচ্ছে 1000 বছরের ঐতিহ্যগত একটা আমাদের শিল্প মাধ্যম, যে শিল্প মাধ্যমটার এখনো পর্যন্ত কদর আছে। যে গ্রামে গঞ্জে যখন অখণ্ড ভারতবর্ষ যখন ছিল, তখন কিন্তু কিছু পাপেট পুতুল নাচের শিল্পী ছিল, যারা এই যে মহাভারত, রামায়ণ, পুরাণ, এই সমস্ত বিষয়গুলা, ধর্মীয় কাহিনীগুলো বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বেড়াতো, প্রদর্শনী করতো। এবং গ্রামের যে মেলাগুলো ছিল, মেলাগুলোতে কিন্তু বিশেষ আকর্ষণ ছিল কিন্তু পুতুল নাচ। একদম মানুষের একদম ছিল, কেন্দ্রবিন্দু ছিল পুতুল নাচ হবে, পুতুল নাচ দেখতে যাবে। ওই জায়গাগুলোতে তখন মানুষের যে পরিবেশ সচেতনতা বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে তখন পুতুল নাচ হতো। এই পুতুল নাচটা যখন 47-এর দেশভাগ হয়, 47-এর দেশভাগের সময় আসলে যেহেতু যখন ধর্মের ভিত্তিতে হয়, তখন কিন্তু ওই সময় যারা পুতুল নাচ করতো সবগুলো ছিল কিন্তু সনাতনী ধর্মের মানুষ ছিল। তখন ওরা আস্তে আস্তে ভারতবর্ষের দিকে চলে যায়। তখন আমাদের শিল্পটা তখন ওই কলকাতা কেন্দ্রিক হয়ে যায় এই শিল্পটা। তখন আমরা এই যে পাপেট যে জিনিসটা দেখি বাংলাদেশে, যদি আমরা কন্টেম্পোরারি যে পাপেটটা, আধুনিক পাপেটের যে শুরুটা, সেই শুরুটা কিন্তু মোস্তফা মনোয়ার স্যারের হাত দিয়ে, আচ্ছা ওনার হাত দিয়েই শুরু।
মানে আমরা পুতুল নাচ যেটা আমরা খেলু মিয়ার কথা জানি, আমরা বিপিন পালের কথা জানি, আর ইতিহাসে আছে বিপিন পালের হাত ধরে ব্রাহ্মণবাড়িয়াতে সেই ইয়ার, কিন্তু আমাদের পুরা ভারতবর্ষে আমরা যদি হিসাব করি, পুতুল নাচের উৎপত্তি স্থলটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে পুতুল নাচের একদম আতুরঘর বলা যায় ব্রাহ্মণবাড়িয়ায়। আচ্ছা, এই ব্রাহ্মণবাড়িয়ার এই শিল্পীগুলো গিয়ে কিন্তু কলকাতা এবং পুরা বর্তমান যে কলকাতা শহর বা পশ্চিমবঙ্গের ওই জায়গাগুলো সমস্ত পাপেটিয়ার কিন্তু পুতুল নাচি এগুলো কিন্তু এখানকারই, এখান থেকেই ইয়ে করে যাও। আবার এই যে কন্টেম্পোরারি পাপেটটা হচ্ছে মোস্তফা মনোয়ারের হাত ধরে। এটার জন্য কি কোনো রকম কি মানে প্রশিক্ষণের কি কোনো খুব বেশি দরকার হয় নাকি এটা মঞ্চের মতো ভাবে রিহার্সাল করা? হ্যাঁ, কিছু মানে তুমি পার্থক্যটা কি দেখো, মানে মঞ্চের কাজে এবং তোমার এই পাপেটের কাজের মধ্যে পার্থক্যটা তোমার কাছে কি মনে হয়? পার্থক্যটা হচ্ছে পুতুল নাচটা হচ্ছে যারা করতো ওনারা আসলে এক ধরনের করে করতো পুতুল নাচটা। ওনাদের এই যে সঠিক ইয়া না থাকার কারণে, ওনাদেরকে আসলে সঠিকভাবে নার্সিং বা সঠিকভাবে থিয়েটার জ্ঞানটা না থাকার কারণে ওইটাকে হয়তো আমরা ওইভাবে মঞ্চে আনতে পারি না, বা ওইটাকে এত জনপ্রিয় এখনো পর্যন্ত এটা আমরা টিকিয়ে রাখতে পারি না, মানে আধুনিকতার সাথে ওনারা তাল মিলাতে পারে না বলে। মোস্তফা মনোয়ার স্যারের যে আধুনিক পাপেটটা, এই যে আমাদের বর্তমান সময়ের সাথে আধুনিকতার সাথে যেভাবে তাল মিলিয়ে আসছে, পাপেটটাকে আমরা বললেই শুধু শিশুদের জন্য, এবং এটা পাপেট না, পাপেটটা হচ্ছে একদম পুরো একটা থিয়েটার, একটা ফিগার থিয়েটার। এখানে আপনি কি পাবেন? এখানে আপনি চারুকলা পাবেন, কারুকলা পাবেন, আপনি নাচ পাবেন, গান পাবেন, ভিজুয়াল আর্ট পাবেন, সমস্ত কিছুর বিনিময়ে কিন্তু এই পাপেট থিয়েটারটা। আমি মনে করি যে প্রসেনিয়াম থিয়েটারে যেভাবে হয়, প্রসেনিয়াম থিয়েটারের কোনো অংশে কিন্তু কোনো কিছুই কম না। কিন্তু আমি তোমার কয়েকটা প্রোডাকশন দেখার মানে আমার অভিজ্ঞতা থেকে আমি তোমার সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে কি মঞ্চের আমাদের একটা মানে যখন আমরা কোনো নাটক যখন আমরা মঞ্চে যখন আনি, তখন আমাদের অনেক রকমের মানে প্রিপারেশন থাকে, এবং সেটা তুমিও জানো। হ্যাঁ, আমাদের প্রথমে আমরা সংলাপগুলো পড়তে থাকি, তারপরে আয়ত্ত আসলে সেগুলো মুখস্থর ব্যাপার হয়, তারপরে মুখস্থ হলে সেটা ব্লকিং এর জায়গার ব্যাপার হয়, তারপরে সেটা আস্তে আস্তে এটার সঙ্গে এলিমেন্টস গুলো যোগ হয়, সেটার সাথে আবহ সঙ্গীত যোগ হয়, হ্যাঁ, সেটা সেট যোগ হয়, কস্টিউম যোগ হয়, হ্যাঁ, অনেক ব্যাপারগুলো তৈরি হয়। পাপেটও কি তাই? পাপেটও সেম, পাপেটও সেম। আমরা পাপেটে যখন আমরা একটা স্ক্রিপ্ট যখন লিখি, স্ক্রিপ্ট লেখার পর আমরা তখন পারফর্মার যারা থাকবো বা আমরা পাপেটিয়ার যারা, আমরা স্ক্রিপ্টটা পড়ি। স্ক্রিপ্টটা পড়ার পরে ক্যারেক্টারগুলো কিরকম হইতে পারে, এই যে সংলাপটা কিভাবে যাবে, সংলাপ কোন ক্যারেক্টারের সংলাপ কিরকম, এইবার এই সংলাপ যখন আমরা একটা জায়গায় সেট করে ফেলবো গল্পটা, তখন আমরা পাপেটের ক্যারেক্টারাইজেশন গুলো করি। এই ক্যারেক্টারের এই সংলাপের জন্য এই ক্যারেক্টার আমরা পাপেট গুলো তখন তৈরি করি। পাপেট গুলো আবার ক্যারেক্টারের সাথে কস্টিউম ডিজাইন গুলো করতে হয়। তখন এইগুলো যখন রেডি হয়ে যাবে, এবার আমরা ওই একইভাবে ব্লকিং এ আসি। আচ্ছা, ব্লকিংটা কিভাবে হবে, এক্সাক্ট ফিগার থিয়েটারে আমরা যেভাবে করি একইভাবে পাপেট থিয়েটারও সেম। কিন্তু এখানে আমার একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে মানে যারা ব্যাকগ্রাউন্ডে যারা যে ভয়েস সাউন্ড গুলো দিচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে কি পাপেটের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ যে ইমোশনটা তৈরি করছে, ইমোশনটা কে তৈরি করছে? ইমোশনটা তৈরি করছে যারা সংলাপ দিচ্ছে, ভয়েস দিচ্ছে। তো সংলাপটা যদি সেরকম যদি না হয়, তাহলে তো আমার কাছে মনে হচ্ছে পাপেটের যে দর্শককে যে স্পর্শ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু হয়ে উঠবে না বলে আমার কাছে মনে হলো আর কি। তুমি এটাতে কি মনে করো? এটাতে আবার এই যে আমরা ফিগার থিয়েটার যেটা করি, ফিগার থিয়েটার আর পাপেট থিয়েটারের মধ্যে একটু পার্থক্য আছে। মানে পাপেটটা একটু কষ্টসাধ্য আমি মনে করি। আচ্ছা, আমি এই যে নিপেন করলাম কিংবা আমি হাফেজ সান্নান করলাম নান্দিমুখে, আমি দাঁড়িয়ে কিন্তু আমি হাফেজ সান্নানটা করে ফেলছি। আচ্ছা, পাপেটের ক্ষেত্রে যায়, আমি যখন যদি হাফেজ সান্নান যদি আমি পাপেটে করতে যাব, তাহলে প্রথমে কিন্তু হাফেজ সান্নান আমাকে কিন্তু ধারণ করতে হবে। ধারণ করার পরে আমি তখন পাপেটের মধ্যে তাকে আবার ডাইভার্ট করতে হবে। আমি ফুল বডিতে কিন্তু ধারণ করলাম, ধারণ করার পরে মুভমেন্টটা করলাম, এবার আমি মুভমেন্টটা আমার হাতের মধ্যে পাপেটে নিয়ে আসলাম। ওকে, পাপেটে নিয়ে আসলাম, পাপেটটাতেই আমার সমস্ত যেই চরিত্রায়নটা টোটাল আমি পাপেটে নিয়ে আসলাম। সেটার সঙ্গে এলিমেন্টস হিসেবে ভয়েসটা ইনক্লুড হচ্ছে। আচ্ছা, তো এখানে আরেক ওই যে ফিগার থিয়েটার থেকে পাপেটটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, আর সেটা কি কষ্ট মনে হচ্ছে? মানে মঞ্চের চেয়ে বেশি কষ্ট? মঞ্চের চেয়ে আসলে আমার কাছে কষ্ট মনে হয় না, হয়তো অনেকের কাছে কষ্ট মনে হয়। মঞ্চে আমি নিজে করে ফেললাম, তাহলে এটা দরকার হলে এইখানে আমি
আমি নিজে দাঁড়াইলাম, আবার আমার পাপেটটা ঠিক আছে কিনা, অডিয়েন্সের দিকে লোকটা ঠিক আছে কিনা, আমার দাঁড়ানোটা ঠিক আছে কিনা, মানে আমার পাপেটটা কোথাও হেলে যাচ্ছে কিনা, হাত রাখাটা ঠিক আছে কিনা, মানে আমার এই জিনিসটা আবার দেখতে হচ্ছে। মানে আমার নিজের মধ্যে যে ক্যারেক্টারটা ধারণ করলাম সেই ক্যারেক্টারটা আবার ডাইভার্ট করতেছি এই পাপেটটার মধ্যে। আচ্ছা, মানে এই ট্রান্সফার করাটাও একটা আর্ট আর কি। এটাকে কি তুমি এখন মানে পুরোপুরি কি মানে প্রফেশনালি নিয়ে নিয়েছো পাপেটটাকে আমি প্রফেশনালি, সেই কারণে কি তুমি থিয়েটার থেকে একটু দূরে? থিয়েটার থেকে হ্যাঁ দূরে। আমি আমার চিন্তা ভাবনা হচ্ছে এই পাপেটটাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেটা থিয়েটারের প্যারালালি এই পাপেট থিয়েটারটা হবে। মানে আমি প্রসেনিয়ামে করতে চাই, প্রসেনিয়ামে এই থিয়েটারটাকে প্রসেনিয়ামে নিয়ে আসতে চাই। কিন্তু আমরা তো যারা থিয়েটার করি তারা তো ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো কাজ করি, সেক্ষেত্রে কি পাপেটটা তো সেরকম না? পাপেটটার ক্ষেত্রে আবার পাপেটটাকে একটা বাণিজ্যিক শিল্পও বলা যায় পাশাপাশি, সেটাই জানতে চাচ্ছি। পাশাপাশি হ্যাঁ। পাপেটটাকে এখন বাংলাদেশের অনেক জায়গায় অনেকগুলো এনজিও এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলা মানে সচেতনতার মাধ্যম হিসেবে, একটা শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। হয়তো আমাদের একটা ইয়ে আছে, চিন্তা ভাবনা আছে, এডুকেশনাল জায়গাগুলোতে আমরা আরো বেশি করে এটাকে এক্সপ্লোর করা, এটাকে নিয়ে যাওয়া। তোমাকে যদি মঞ্চে যদি আবার যদি আমরা দেখতে চাই, তোমার কি সেই ইচ্ছা আছে যে মঞ্চে আবার কাজ করার? আমার সবসময় আছে মঞ্চে কাজ করার, তবে আমার মঞ্চে কাজ করার একটা চিন্তা হচ্ছে আমি পাপেটটাকে নিয়েই আসবো মঞ্চে আসলে। আচ্ছা, পাপেটটাকে আমি মঞ্চে, মানে কামরুল ফিগারটা আসবে না, কিন্তু পাপেটটা আসবে। কামরুল আসবে, কামরুল আসবে, কামরুলের শিল্পটা আসবে। হ্যাঁ, কামরুলের শিল্প। কামরুল হয়তো সশরীরে আসবে না, কামরুলের শিল্পটা আসবে। আমরা যেহেতু থিয়েটারের মানুষ, আমরা সবসময় চাই যে একটা শিল্পী যখন হারিয়ে যায়, শিল্প থেকে যখন হারিয়ে যায়, তুমি কিন্তু শিল্প থেকে হারিয়ে যাচ্ছ না সেটা বলছি না, তুমি হয়তো আরেকটা শিল্প নিয়ে আছো, কিন্তু আমরা থিয়েটার যেহেতু মানুষ, আমরা চাই যে থিয়েটারের একটা শিল্পী আবার সেই মঞ্চে ফিরে আসুক, সবসময় চাই। তো সেই জায়গা থেকে ওই কামরুলের ওই মঞ্চের ফিগারটাকে চাই আর কি। যদি কখনো একটু সুযোগ হয়, তুমি কি মানে আসবে থিয়েটারে? হ্যাঁ অবশ্যই, আমি তো সবসময় মঞ্চে আছি, আমি আসবোই। আমি পাপেটের মাধ্যমেই আসবো। পাপেটের হয়তো সবসময় পাপেট আসবে না, কোনো সময় আমাকেও আসতে হবে। কারণ আমরা আধুনিক পাপেট গুলো দেখলে আধুনিক পাপেটের যে সমন্বয়, ফিগার থিয়েটার এবং এই পাপেটের একটা সমন্বয় আছে। আপনি ইউটিউবে এখন বিভিন্ন জায়গায় দেখবেন, ইউটিউবের ইয়েতেই ফিগারটাও আছে, আপনার পাপেটটাও আছে, দুইটার সমন্বয়ে কিন্তু প্রসেনিয়ামে কিন্তু এখন থিয়েটারটা হচ্ছে। আমরা পাপেট নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? পাপেটটা নিয়ে আমার যেটা ভবিষ্যৎ পরিকল্পনা, আমার গ্রামের বাড়িতে আমি একটা ঘর করেছি, ঘরের উপরের ফ্লোরটা আমার চিন্তা ভাবনা আছে পাপেটের একটা মিউজিয়াম করা, পাপেটের একটা ছোটখাটো ওয়ার্কশপ থাকবে, এবং যারা পাপেট শিখতে চাই তাদের জন্য আমি রেসিডেন্সের ব্যবস্থা থাকবে, ওখানে গিয়ে সে কাজ করতে পারবে। এবং আমার আশপাশের যে গ্রামটা, আমি ওখানে একটা সময় মানে পাপেট পল্লী হিসেবে এস্টাবলিশ করতে চাই। মানে মানুষ যেন এক নামে যেন চিনে যে পটিয়াতে কামরুল ইসলাম একমাত্র কামরুল আছে যেখানে সে পাপেটের কাজটা করে। এটা শুধু পটিয়ায় রাখতে চাও নাকি সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও তুমি এটাকে? আমি পটিয়াতে বসেই আমি পুরা বিশ্বের সব জায়গায় ছড়াই দিতে চাই পাপেটটাকে। মানে বাংলাদেশের যেই শিল্প চর্চা, মানে আমাদের ইউরোপিয়ান পাপেট আর বাংলাদেশের পাপেটের সাথে তো একটু পার্থক্য আছে। মানে আমাদের কালচার, আমাদের এই যে এই ইয়ার সাথে, এই বেল্টের সাথে চরিত্রগুলা, আমাদের এই চরিত্রগুলাকে আমি চাই যে দেশের বাইরে নিয়ে যাই, কিন্তু আমার পটিয়াকে কেন্দ্র করে আমি সব জায়গায় বিচরণটা করতে চাই। আচ্ছা, আমার শিকড়টা ওখানেই রাখতে, ওখানে শিকড়টা ওখানে স্বাভাবিক। আমরা যারা যেখানে আমরা জন্মস্থান সেইটাই আমাদের শিকড়, সেই শিকড়টাকে বাঁচিয়ে রাখা এটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের জায়গায় পড়ে। তোমাকে যদি বলি যে উন্না জালের দীর্ঘদিন যেতে তোমাকে আমি তোমাকে মঞ্চে সংলাপ তোমার পাচ্ছি না, আমি তোমাকে যদি বলি যে তোমার সেই হাফেজের যদি একটা লাইন যদি তুমি আমাদেরকে উন্না জালের একটা নাটক থেকে যদি একটু শোনা, মনে আছে কি? হ্যাঁ অবশ্যই মনে আছে। হাফেজের যে ইয়েটা ছিল, যে জঙ্গিদের একটা ইমামকে আমরা অ্যাটাক করতে যাই, তখন ইমামের যখন বিচারটা হচ্ছে, ইমামকে তখন আমরা শাউট করি যে ওই সময় আমাদের লিডার বসে আছেন, উনি সিদ্ধান্ত দিবেন কি করবেন। তখন কিন্তু উদ্ধত্ত সুরে আমি মানে বলে উঠি, একজন মোরতাদের জানাজা আপনি পড়াইয়া দিলেন, আজ শুরু হয়েছে চক্ষুদান, কাল হবে দেহদান। মানুষ যদি দেহ কব্বরে না রাখা শুরু করে, ধর্মের অস্তিত্ব কোথায় গিয়ে ঠেকবে একবার ভেবে দেখেছেন? চমৎকার। মানে এরপরে তখন আমাদের লিডার ইশারা করে,
তার জিভ কেটে ফেলার জন্য। তখন আমরা ইমামকে ধরে, ইমাম চলে যাওয়ার সময় রাতের অন্ধকারে তখন ইমামের জিহ্বাটা আমরা কেটে ফেলি। এই যে একজন মানে আমরা যদি বলি একজন জাতি অভিনেতা, মানে এতটা বছর আমরা এই উন্নাজালটা করছি না, সেখানে বলার সঙ্গে সঙ্গে যে মুখস্থগুলো মানে সংলাপ যে এখনো মাথার মধ্যে আটকে আছে, মানে এটা যে কতটুকু ভালোবাসা, হ্যাঁ কতটুকু মানে দায়বদ্ধতা যদি বলি আমি, সেই জায়গা থেকে এটাকে যে আঁকড়ে ধরে রাখা যে বিষয়টা, এটা তুমি করেছো, এটা আসলে অসাধারণ, অসাধারণ একটা। আমার জীবনের আসলে আমার নাটকের জীবনে আমার সবচেয়ে চমৎকার একটা কাজ, ওই কাজটা আমার এখনো মনে পড়ে। আমি সবসময় কোনো নাটকের কথা আসছে তখন এই নাটকের কথাই বলি। আমার এই সংলাপগুলো আমার এই নাটকের প্রতি, এই নাটকের টিমের প্রতি এবং এই দলীয় প্রধানের প্রতি আমার ভালোবাসাটা আসলে অন্য। না আসলে এটা কিন্তু আমরা একেবারে কি বলবো মানে না বললে নয় আর কি, যেটা অভিজিৎ সেনগুপ্ত অপুদাকে আসলে মানে কৃতজ্ঞতা ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, যে উনি প্রতিটা দলের কর্মীকে একসাথে ওনার দলের মধ্যে আঁকড়ে ধরে নিয়ে এসে এই যে একটা হৃদ্রতার জায়গা, একটা বন্ধুত্বের জায়গা, একটা সম্পর্কের জায়গা যে তৈরি করেছেন, এটা আসলে মানে কি বলবো, এটা কোনো তুলনাই হয় না আর কি। এটা আসলে আমাদের জন্য এটা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, ওনাকে স্যালুট জানাই আমি এটা। এবং আমরা এই নাটক নিয়ে দেশের বাইরেও আমরা গিয়েছি, হ্যাঁ এটা আমরা গিয়েছি, এবং একবার না দুবার গিয়েছি আমরা। এই নাটকটা আসলে অনেকজন অনেকভাবে করতে চাইছে, এই দুঃসাহসটা কিন্তু আমাদের অপুদাই করেছে, এটার জন্য ওনাকে আসলে আমরা স্যালুট জানাই ওনাকে আসলে। আচ্ছা কামরুল, আমরা একটু তোমার এই থিয়েটারের পর্বটা দেখেছি, তোমার থিয়েটারের জার্নিটাও আমরা দেখেছি, তোমার পাপেটের যে জার্নি সেটাও আমরা দেখছি, এবং যারা এই শিল্পাঙ্গনে যারা আছেন তারাও জানেন যে তোমার এই পাপেট নিয়ে এখন তোমার পদচারণাগুলো কিভাবে হচ্ছে, সবই ওনারা জানেন, আমরাও জানি। তো পাপেটের যদি একটা অংশ যদি তুমি আমাদেরকে একটু যদি দেখাতে পারো তাহলে আমরা খুশি হব। এই মনা ওই শোন শোন শোন, ওই যে নদীর ধারে কতগুলো প্রজাপতি, শোন আমরা সবাই মিলে গিয়ে ওখানে একটা প্রজাপতি এবং একটা ফড়িং ধরে নিয়ে আসি। চল, কি বলিস? চল 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 চল, দ্রুত আয়। ধন্যবাদ কামরুল, খুব চমৎকার একটা তুমি আমাদেরকে প্রদর্শনী দেখালা। আরেকটা জিনিস কামরুল, যদি কেউ পাপেট শিখতে চায়, কিংবা তোমার যদি একটা দল আছে, কেউ যদি তোমার দলে যদি কেউ অংশগ্রহণ করতে চায়, সেক্ষেত্রে তাদের করণীয়টা কি? হ্যাঁ, আমরা এই বছর থেকে শিল্পকলায় একটা ওয়ার্কশপ করলাম জানুয়ারিতে, এবং আগামীতে আমরা একটা ওয়ার্কশপ করবো এপ্রিলের মাঝামাঝির দিকে গিয়ে, বা এপ্রিলের পয়লা বৈশাখের পরে করে আমরা একটা ওয়ার্কশপ শুরু করব। যদি কেউ শিখতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমাদের দলেও যুক্ত হতে পারে। আমাদের একটা দল আছে, শিল্পকলা ভিত্তিক একটা দল নতুন করলাম, এবং আমাদের ওয়ার্কশপও জয়েন করতে পারে। দলের নামটা একটু যদি বলো। আমাদের দলের নাম হচ্ছে ক্যানভাস পাপেট থিয়েটার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কামরুল প্রায় অনুষ্ঠানের শেষের দিকে এসে মানে পৌঁছে গেছি আমরা যদি তোমার কাছে একটু যদি জানতে চাই, মঞ্চালোকে আসার অনুভূতিটা তোমার যদি একটু যদি আমাদেরকে বলো। মঞ্চালোকে আসতে পেরে আসলে আমার কাছে নিজের কাছেও আমার ভালো লাগছে, মানে এটাই প্রথম আমার কোনো পডকাস্টে প্রথম আসা, এবং আমিও চাই যে মানে পাপেটের এই বিষয়টা আপনারা যেভাবে বিভিন্ন নাটকের বা বিভিন্ন শিল্পের যে শাখাগুলো তুলে ধরছেন, এর পাশাপাশি পাপেটটাকেও নিয়ে আসছেন, এটার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল ক্যানভাস পাপেট থিয়েটারের পক্ষ থেকে মঞ্চালোককে প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য। এবং আমার আজকে খুব ভালো লাগলো আপনার সাথে গল্প। অসংখ্য ধন্যবাদ কামরুল। আমরা শুধু এই প্রথমবার তোমাকে নিয়ে আসছি তা কিন্তু নয়, আমরা হয়তোবা তোমাকে আরো অনেকবার নিয়ে আসবো। এই পাপেট নিয়ে অনেকগুলো গল্প হবে আমাদের, হ্যাঁ আমাদের পাপেট শো আমরা করতে পারি এরকম এই আমাদের পডকাস্ট অনুষ্ঠানে। সেই জায়গা থেকে আমরা যেন তোমাকে আবারও যেন তোমাকে পাই আমাদের মঞ্চে, সেই প্রত্যাশা রাখছি। তোমাকে আবারও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের এই মঞ্চালোকে আসার জন্য। শুধু দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের শিল্পাঙ্গনের প্রিয় মুখ, পরিচিত মুখ, আমাদের নাট্য বন্ধু কামরুল ইসলামের সঙ্গে। প্রিয় দর্শক, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।